আমি অরুণ কুমার বিশ্বাস, ডিটেকটিভ ফিকশন রাইটার। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই ব্যাংক অফ নিবেদিত বই ভালোবাসি তোমার অনুষ্ঠানে। আপনারা জানেন এটি একটি আড্ডা, বইয়ের আড্ডামূলক অনুষ্ঠান। আমরা একজন অতিথিকে নিয়ে হাজির হই প্রতি পর্বে বই নিয়ে আড্ডা দেওয়ার জন্য। আমাদের আজকের আড্ডার মধ্যমণি আঁখি সিদ্দিকী। অনেক ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই জানতে চাই আপনার এই কবি হওয়ার পেছনে অনুপ্রেরণা বা কিভাবে আপনার এই জার্নিটা শুরু হলো? আসলে জার্নিটা খুব একটু মজার গল্প আছে। সেটি হলো যে আমার যখন শৈশব, একেবারে আমি ক্লাস 3-4-এ পড়ি, তখন আমার মা আমার নানা বাড়ি মানিকগঞ্জে, আমাদের বাড়ি খুলনাতে। তখন ওই ট্রেনে করে আমরা যাতায়াত করতাম। তো পৌঁছানোর পর আমার মায়ের হচ্ছে বেবি হবে, তৃতীয় বোন আমার। দ্বিতীয় বোন যখন আমার মেঝো বোন হলো, পরপর 2 বোনের পর আমার প্রত্যাশা ছিল যে ভাই হবে, মানে সবাই বলছিল আর কি, আমি তো বাচ্চা। তখন আমার বোন হওয়াতে আবার মন খারাপ হলো। তখন আমি মন খারাপ করলাম যে এইভাবেই বলেছিলাম কথাটা, আমার নানু গল্প করেছেন যে এত ভাইডু করলাম, বুন্ডি হলো। আমাদের খুলনার আঞ্চলিক ভাষা বুন্ডি বলে। তো সেই বোনের যখন মন খারাপ হলো, তখন নানু আমাকে বললেন যে তুমি একটা ছড়া লিখতে পারো। আর ছড়া বলতে তুমি বোনের নাম রাখতে পারো। তো আমার নাম রাখা নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম। তখনই আমার প্রথম ছড়া লেখা, আমার ছোট বোনটি নাম দেব কোনটি, এইভাবে আর কি। তো এই ছড়াটা লিখবার পর দেখলাম যে বাড়ির যে মামা খালা সবাই বললেন যে আমি নাকি কবি হয়ে গেছি, বা খুব একটা অন্যরকম বড় কিছু একটা তারা আনন্দ করছিলেন আমাকে নিয়ে। এই আনন্দটুকু, তাদের সেই প্রত্যাশাটুকু আমাকে বোধহয় আজকে প্রেরণা দিয়ে বা ঠেলে এখানে নিয়ে এসেছে। আপনি পড়েছেন বাংলা সাহিত্য এবং তারপরে HRM, তো এই আপনার কবিত্ব বা এই কাব্য স্ফুরণ, এটা কি আপনার বাংলা সাহিত্যে পড়ার পেছনে কোনো ভূমিকা রেখেছিল? খুব বেশি না, কারণ হচ্ছে যে আমার কবিতা আসলে নাজিল হয়, আপনারা কবিতা বা যে কোনো লেখাই, কারণ শুধু কবিতা আমি লিখিনি, আমি প্রবন্ধ বা গল্প লিখেছি, উপন্যাস লিখেছি। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে কবিতার ক্ষেত্রে যদি আলাদা করে বলি, এটা যেমন লালন বলতেন না যে পোনা মাছের ঝাঁক এসেছে, তো ভেতরে আসে কবিতা লেখা যায় না। তো কবিতা যখন আসে তখন আসে, সেক্ষেত্রে সাহিত্যে পড়া বা না পড়া খুব বেশি না। আচ্ছা, মানে তার মানে বলতে চান যার মধ্যে এই কবিত্ব আছে উনিই করতে পারবেন? হ্যাঁ, আর চেষ্টা করে কিছু হয়, কিন্তু নাজিল হওয়ার ব্যাপারটা এটা আলাদা একটা অনুভূতি। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, বর্তমান সময় যারা কবিতা লিখছেন, অনেকেই কবিতা লিখছেন, প্রচুর কবিতার বইমেলায় বের হয়। এটা কিন্তু যারা সমালোচক এবং কবিতা বোদ্ধা বা পাঠক, তারা কিন্তু বলে থাকেন যে আজকালকার কবিতা দুর্বোধ্য, এগুলো বোঝা খুবই কঠিন। আমরা রবীন্দ্রনাথকে বুঝি, আমরা পল্লীকবি জসিমউদ্দিনকে বুঝি, জীবনানন্দ দাশের কবিতা বুঝি, কিন্তু এখনকার দিনে অনেকের কবিতাই বুঝি না। এ ব্যাপারে কি বলবেন? আমি বলতে চাই যে দুর্বোধ্যতার ব্যাপারটা হচ্ছে, আমি যদি আপনাকে বলি যে পঠন বা পাঠন, কবিতা যদি পড়া থাকে বা ভেতর থেকে আসে, তখন সেটা সহজেই হবে। সহজ কথা সহজে বলতে পারাটাই কিন্তু কবিতা। কিন্তু আপনি যদি অনেকগুলো ডিকশনারি নেন, সেখান থেকে কঠিন কঠিন শব্দ তুলে এনে একটা কিছু সাজান, সেটা অবশ্যই দুর্বোধ্য হবে। আরেকটি কথা এখানে যোগ করি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফর্মের কথা বলেন। যে একটা ছবি এঁকেছেন শিল্পী, আমাদের বলছেন আমরা বুঝতে পারছি না ছবিটা কিসের, বলছে একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম। অ্যাবস্ট্রাক্ট ফর্ম ঠিক আছে, কিন্তু রিয়েলিস্টিক বিষয়গুলো না। এটা নিয়ে তো পাবলো পিকাসোর একটা খুব মজার একটা কৌতুক রয়েছে যে উনি একবার এক জায়গায় ছবি প্রদর্শনীর জন্য গিয়েছেন, যিনি এই ছবিগুলো টাঙাচ্ছেন তিনি আসলে ছবি নিয়ে এত বুঝতেন না। তো যেই কাগজে করে ছবিগুলো রোল করে নিয়ে আসা হয়েছিল, সেখানে কিছু কিছু মানে একটু একটু রং লেগেছিল, ওটাকেও ওই ভদ্রলোক টাঙিয়ে দিয়েছেন। এবং তখন একজন বলেছে বাহ, একজন বোদ্ধা বলেছেন যে বাহ, এটা তো সবচেয়ে সুন্দর একটা ছবি হয়েছে। এই যে অ্যাবস্ট্রাক্ট ফর্মের ব্যাপারটাকে এনে দুর্বোধ্য করবার চেষ্টা, বা উত্তর আধুনিক কবিতা যেটা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে, কিন্তু আমি মনে করি যে সহজ কথা সহজে বলে ফেলাই সহজ এবং সুন্দর। এবং আমি মনে করি যে যেটা বলা হয় বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, এটা আমাদের অন্যতম একজন রোম্যান্টিক পোয়েট বলেছেন আমাদের ইংরেজি সাহিত্যে। তো আসলে সৌন্দর্য জিনিসটাও কিন্তু কবিতার মধ্যে থাকতে হয়, এবং দুর্বোধ্য জিনিস কখনো কিন্তু সুন্দর হয় না। তিনটা ব্যাপার আপনাকে থাকতে হবে, একটা আবেগ, একটা চিত্র, মানে ছবিটা দেখতে পেতে হবে আপনাকে, কল্পচিত্র। কবিতাটা তো আসলে শব্দ দিয়ে একটা ছবি আঁকার খেলা। তো সেই ছবিটা যদি আপনি দেখতে না পারেন এবং আপনার পরিচিত শব্দের মধ্য দিয়ে যদি না হয়, তাহলে ওটা আপনার বোধগম্য হবে না। আর বোধগম্য না হলে ওটা আপনাকে কিভাবে বিকশিত করবে? কিন্তু আপনি কি আমার সঙ্গে একমত হবেন যে এই জিনিসটি কিন্তু এখন চলছে? অনেকেই মনে করে যে এই দুর্বোধ্যতা, এই হলমার্ক তাকে একটা বিশিষ্টতা এনে দেবে, এরকম প্রয়াস যে চলছে। এটা হচ্ছে যে ওই যে বললাম না, চেষ্টা করে লিখতে গেলে এমনটি হয়। এটা যদি হয়ে যেত, এটা অনায়াস লভ্য হলে ভালো হতো। অনায়াস হলে তখন আর এই দুর্বোধ্য হতো না। ওকে, আপনি আরেকটা বিষয় জানতে চাই, আপনার পঠন পাঠন
কবিতা লিখছেন, বেশ কথা। পঠন পাঠনের গল্পটা খুব মজার। সেটি হচ্ছে যে আমার বাবা একটু রক্ষণশীল পরিবারের মানুষ, আমি তো স্বভাবতই আমরা যারা স্কুল গোয়িং ছিলাম তাদের কিন্তু পড়তে দেওয়ার বিষয়টা তাদের কড়াকড়ি ছিল এবং বেশি কড়াকড়ি ছিল আমাদের বাড়িতে। তো সেক্ষেত্রে আব্বা আমাকে 2 টাকা টিফিনের টাকা দিতেন। তো তখন আপনি যদি 90 দশকে বড় হয়েছেন নিশ্চয়ই জানেন যে আমরা যারা 90 দশকে বড় হয়েছি তারা কিন্তু বই ভাড়া পেতাম। তো ওই 2 টাকা আজকে টিফিনটা না খেয়ে আরেকদিনের 1 টাকা জমি আরেকদিন নিয়ে এই 3 টাকা দিয়ে আমি সেবা প্রকাশনের বই ভাড়ায় পাওয়া যেত। এবং তখন সেবা প্রকাশনের বইয়ে মাসুদ রানা সিরিজ, এবং তখন আমাদের শুরুটা কিন্তু 3 গোয়েন্দার বই দিয়ে, হ্যাঁ, রকিব হাসান মুসা এবং এই 3টা চরিত্র ছিল অসাধারণ এবং আমার জীবনে এই 3টা চরিত্রের অসম্ভব একটা প্রভাব পড়েছিল সেই সময়টা। এবং তখন থেকে আসলে এই গোয়েন্দা বা থ্রিল বা অ্যাডভেঞ্চার দিয়ে শুরু, তারপর তো শীর্ষেন্দুর অ্যাডভেঞ্চার, তারপরে তো হচ্ছে যে এবং এরপরে তো বুঝতেই পারেন কলকাতার সমরেশ মজুমদার থেকে শুরু করে ওই সময়টা সুনীল গঙ্গোপাধ্যায়, এই সময়টা দিয়ে পড়া শুরু। তারপরে আমরা ধীরে ধীরে আমি হচ্ছে অনুবাদ সাহিত্য বা বিদেশের যে সাহিত্যগুলো আছে বড় সাহিত্যিক তাদেরকে শুরু করলাম পড়তে। তবে আমি একটা আরেকটু এখানে যোগ করি 3 গোয়েন্দার বিষয়টি নিয়ে, সেটা হলো যে বই এত পড়তাম যে আমার ছোট বোন লিখেছিল ডায়েরিতে যে আমার আপু এত বই পড়ে যে পাগল হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি শিল্পী কবি সাহিত্যিকদের কর্মের সমালোচনামূলক প্রবন্ধ, তো এটা আপনি খুব নিষ্ঠার সঙ্গে করছেন। এই কাজটা আসলে এই বইটা যেটি আপনার হাতে সেটি পাঠক সমাবেশ করেছিল বইটি। এই বইটি কিন্তু 12 বছরের শ্রমের ফসল এবং এই বইটিতে সমালোচনা শব্দটাকে আমি একটু যোগ করতে চাই। ঠিক সমালোচনা না, আলোচনাই বলতে পারেন। মানে আমার যারা আমাকে তৈরি করেছে, যাদের হাত দিয়ে আমি বড় হয়েছি, আসলে আমরা তো বাবা মা আমাদের জন্ম দেন, তারা আমাদের বড় হতে সাহায্য করেন, তারপর পরিবেশ একটা বড় উপলক্ষ আমাদের বড় হবার। তারপরেও কিন্তু এই যে যাদেরকে আমরা পড়ি, যাদেরকে আমরা দেখি, যাদেরকে আমরা শুনি, এখানে রবীন্দ্রনাথের উপর আলোচনা আছে, নজরুলের উপরে আছে, আপনার মাইকেল মধুসূদন দত্তের উপরে আছে, তলস্তয়ের উপরে আছে, এই যে এনারা কিন্তু আমাদের জীবনানন্দ দাশের উপরে আছে, এনারা কিন্তু আমাদের তৈরি করেছে। সেই তৈরি হবার এবং তাহারা বলতে সেই তাহারা যারা আমাকে বড় করে তুলেছে। না, এখানে একটা শব্দ আমি একটু আমার কানে বাজলো, সেটা হলো আপনি বলেছেন এটা সমালোচনা নয় আলোচনা। এখানেই কিন্তু আমাদের বাঙালিদের বাঙালিত্ব ফুটে ওঠে। আমরা কিন্তু সমালোচনা যে সমান আলোচনা, যেটাকে ইংরেজি সাহিত্যে বলে ক্রিটিক, CRITIQ, আমাদের দেশের সমালোচনা মানে হলো নিন্দা। আমি সেটাই বলতে চাই। না, সেটা আমি বলছি না, নিন্দা ঠিক না। মানে এই যে আমাকে বড় করলেন কোন কোন জায়গা থেকে তারা, সেই জায়গাগুলো আলোচনা সমানভাবেই করা হয়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে আমি যখন লিখেছি যে আমি কুসুম এবং নোরা এবং বিমলা, মানে নোরা কুসুম বিমলা, যে নোরা ইভসেনের নোরা, মানিকের যে কুসুম এবং রবীন্দ্রনাথের বিমলার সাথে আমাকে যে কম্পারিজনটা, এই যে 3-4টা ক্যারেক্টারের সঙ্গে এদের একটা প্রভাব রয়েছে, এই যে প্রভাবটা রয়েছে, সেই জায়গাটা একটা সমানভাবে আলোচনা। এটা একটা দারুণ বলেছেন। আমরা আসলে বই পড়ে যাই, বাট দ্য মিনিং বিটুইন দ্য লাইনস অথবা সেটার যে মোটিভ, উপজীব্য, সেটিও যে আমাদের উপরে একটা প্রভাব বিস্তার করে, শুধুমাত্র পাঠক হিসেবে নয়। তখন কিন্তু আমি মনে করি যে না, তারা আমাকে একটা ফর্ম দিচ্ছে। না, আপনি একটা বই পড়বার পরে পরের বার যদি আপনার জন্ম না হয় নতুন করে, তাহলে তো ওই বই পড়বার কোনো অর্থই হলো না। যাই হোক, নেগেটিভ পজিটিভ যাই হোক, প্রভাব পড়তে হবে। আপনাকে জন্মাতে হবে আবার নতুন করে। চা না কফি? এখানে আপনার নিশ্চয়ই কফি। আমার না, কফি কি সকালে ঘুম থেকে উঠে একটা ব্ল্যাক কফি। আজকে আমি চিনি ছাড়া, দুধ ছাড়া একটা ব্ল্যাক কফি খাই। স্বাস্থ্য না, মানে এটা একটা টনিকের মতো। মানে অফিসে গিয়ে প্রথম কাজটাই হচ্ছে 1 কাপ কফি নিয়ে। আমি একটা সরকারি প্রতিষ্ঠানে কাজ করি, ফিনান্স মিনিস্ট্রিতে আছি। তো দেখা যায় যে ওই গেলে এখন বুঝে গেছে আমার যারা সহকারী তারা, যে আপার 1 কাপ কফি লাগবে। আপনি এখানে যে আমাদেরকে রিসিভ করলো, আমাকে তাকে কিন্তু ঢুকেই বলেছে আমাকে 1 কাপ কফি হবে। আচ্ছা, আপনি জেনে খুব খুশি হবেন যে এপার বাংলায় একজন ডিটেকটিভ রয়েছেন, অলোকেশ রয়, তিনি কফি কাহলিক, এবং তার কথাও একই, যে কফি না খেলে তার মগজ খুলে না। হ্যাঁ, এটা আসলে হয় কি যে আমরা যারা লিখি তাদের বোধহয় এটা কফিটার সাথে একটা সম্পর্ক আছে। বেশি আগের সংস্কৃতি নয় বাংলাদেশে। আমি মনে করি 1.5 দশক আগে কফি খুব ফিউ অ্যান্ড ফার বিটুইন, কমই খেত, এখন আমরা খাচ্ছি খুব। হ্যাঁ, আবার আমার কাছে খুব মনে হয়, যেমন ধরেন যে অনেকে অন্য ধরনের নেশায় চলে যায়, কিন্তু নেশা ঠিক না, কফিটা হচ্ছে একটা, আমি তো বললাম টনিকের মতো, মানে পজিটিভ। আমার 2 ছেলেও খায়, যখন তাদের মন খারাপ থাকে খায়। না, আমার মেয়েকেও দেখি যে চায়ের থেকে সে কফি পছন্দ করে, কিন্তু চা আমি অন্য সময় খাই। ঘুম থেকে উঠে আমার 1 কাপ কফি লাগে, এটা হচ্ছে। আর যদি কোথাও বসি তাহলেও একটা কফি। কি খেতেন বলুন?
সেও নিশ্চয়ই পাইপ কফি টানতেন, না, পাইপ পাইপ টানতেন। নিতেন, হ্যাঁ, হ্যাঁ। আর চারমিনার এবং খেতেন ফেলুদা। ফেলুদা এবং এই পাইপটা, হ্যাঁ। পাইপটার যে ছবিটা ও Right, right, অসাধারণ, right. এটা এই যে, প্রেমে তার পড়বার মানে মতো। বোঝা যাচ্ছে যে আপনি তাকে খুব গুলে খেয়েছেন এবং আপনি একদম। তার মধ্যে না না, আরেকটা বিষয়, আমি কিন্তু তার এসে যদি থাকতো না, আমি নিশ্চিত তার আপনার সাথে বাপাশে প্রেম দেখেন করতাম। গোয়েন্দা নামে একটা পত্রিকা বাংলাদেশে আছে, এইখানটাই কি এই গোয়েন্দা আমি একটু দেখতে পারি? হ্যাঁ শিওর। এবং এটা আমি সম্পাদনা করছি এবং এটা খুব কষ্টকল্পিত, কারণ আপনি যদি লিখে একটা গল্প জমা দেন আমরা খুব খুশি হব, কারণ ডিটেকটিভ গল্প পাওয়া যাচ্ছে না, এই জন্য আমরা সত্যি নিয়মিত হতে অসাধারণ পারছি না। কিন্তু কাজ, এবং আমাদের সন্তানেরা যারা বড় হচ্ছে তাদের জন্য তো এটা খুবই পজিটিভ বিষয়, এবং আমার মেয়ে খুব পছন্দ করে তাই নাকি? পড়তে। তাহলে তার জন্য আপনি একটা নিয়ে যাবেন, এবং আমি চাই যে আমাদের বর্তমান প্রজন্ম যুক্তিনিষ্ঠ হোক, তারা যেন একদম। আবেগকে খোলাম কুচির মতো নষ্ট না করে একদম দেয়, না করে, মানে প্রশ্ন করতে শিখুক, লজিক্যাল হোক। লজিক্যাল, এবং গোয়েন্দা থিংকিংটাও যেন সেরকম হয়। আপনাকে আরেকটু যোগ করে, আমি গোয়েন্দা যারা পড়েছি আমরা ছোটবেলায়, বা যারা আমরা ডিটেকটিভ বইগুলোর সাথে যুক্ত থাকছি, তারা কিন্তু অনেকটা লজিক্যাল, হ্যাঁ। এবং এটা কিন্তু কম্পারিজন যদি তুলনা করেন শুধু আমাদের সাহিত্যের বাইরেও কিন্তু এটা খুব একটা পজিটিভ একটা বিষয় যে ডেফিনেটলি আপনি অফিস করছেন, সেখানে কি আপনি ইলজিক্যাল আচরণ করেন, তাহলে হ্যাঁ। কিন্তু আপনার এবং আপনি প্রশ্ন করতে শেখা। হ্যাঁ, গোয়েন্দা সিরিজ পড়লে বা Curiosity, গোয়েন্দা প্রশ্ন করতে কিউরিওসিটি, প্রশ্ন করতে শেখা যায়। এটা একটা যে কেন সত্য কথা। এমনটি হলো? কেন এমনটি হলো, যেমন আমাদের প্রতিদিনই কিন্তু কিছু না কিছু ঘটনা ঘটে, এর পেছনে কিন্তু কারণেরও কারণ থাকে, ডেফিনেটলি। এবং সেই কারণটা কি খুঁজে বের করার যে অনুসন্ধানশীল মন, সেটা তৈরি করে গোয়েন্দা। এবং সেটাই যে ডিটেকটিভ, সে তার থিঙ্কিং অ্যানালজি বলি, ইনটুইশন বলি, ডিডাকশন বলি, উনি কিন্তু একটা জায়গা থেকে শুরু করে আসেন যে এভাবে একদম, ঘটনাটা ব্যাখ্যা একদম, করা যায়। একদম, আপা, আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের ছোট্ট শোয়ে আপনাকে পেয়ে আমরা অত্যন্ত অনেক কৃতার্থ বোধ ধন্যবাদ করছি। আপনাদেরকেও, এবং আপনি খুব ভালো করে বললেন, ভালো লাগলো। অনেকদিন পর বই নিয়ে আলোচনা, নেক্সাস টেলিভিশনকেও অনেক ধন্যবাদ। অনেক আপনার কথা সত্যি আমাদের ঋদ্ধ করেছে, মুগ্ধ করেছে। প্রিয় দর্শক, ধন্যবাদ। আমাদের আজকের পর্বের ইতি টানছি এখানেই। আবার দেখা হবে নতুন পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে। সে নাগাদ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অতি অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন।